নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-এর আর মাত্র 38 দিন বাকি আছে। এই 38 দিনে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার জন্য স্যাম্পল পেপার শুরু হয়েছে। স্যাম্পল পেপার 51, বেশ জটিল, কঠিন, বুদ্ধিদীপ্ত 20টি সমস্যা, যার প্রতিটি সমস্যা পরীক্ষায় আসার পক্ষে উপযুক্ত। এই 20টি সমস্যাকে সমাধান করার কৌশল দেখবো আমরা। পূর্ণদৈর্ঘ্যের ক্লাস হবে, ডিটেলসে ব্যাখ্যা করে করে বলবো। খাতা পেন হাতের সামনে রেখে তুমি বসবে। আর এই পরীক্ষা বাড়িতে তুমি দিয়েছো আজকে সকালে, সেখানে তুমি দেখে নেবে যে তোমার কোথায় ভুল হয়েছিল, থিঙ্কিং কোথায় কেমন তুমি করেছিলে, আর আমি সেটাকে কিভাবে তোমাকে উত্তর করার কৌশল দেখাচ্ছি। আর যদি তোমার সঠিক হয়ে থাকে তাও তুমি মিলাতে থাকবে যে তোমার চিন্তা ভাবনা কি একই রকম আছে নাকি খানিকটা পাল্টে গেছে। তাহলে চলো আমরা সরাসরি প্রশ্নপত্রে চলে যাই। স্যাম্পল পেপার 51। এই স্যাম্পল পেপার প্রস্তুত করেছে আমাদেরই প্রাক্তন স্টুডেন্ট অয়ননাথ পূর্ব বর্ধমান থেকে, সায়ন মণ্ডল বাঁকুড়া থেকে, সুরজিৎ কর্মকার ঝাড়গ্রাম থেকে। এই যে আমাদের স্টুডেন্ট যারা এই স্যাম্পল পেপার প্রস্তুত করেছে, এরা ভীষণ ট্যালেন্টেড এবং এরা প্রতিনিয়ত আমার কোশ্চেন পেপারে পরীক্ষা দিত এবং সেখান থেকে ধারণা নিয়ে নিজেরাই কোশ্চেন পেপার তৈরি করত। তো এদের 100টা যে স্যাম্পল পেপার আছে, সেই 100টি স্যাম্পল পেপারের মধ্য থেকে আজকে আমরা 51 নম্বরের যে স্যাম্পল পেপারটি দেখব, এর মধ্যে থেকে অনেক অঙ্ক থাকবে যেটা জেএনভিএসটি ফাইনাল এক্সামে এসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ক্লাসের শুরুতেই তোমরা খাতা পেন হাতে রাখো। আজকে তোমাদের জন্য থাকছে কালো কালি। কালো কালি নিয়ে বসবে, সিডব্লিউ কমপ্লিট করবে। আমি একটা একটা করে অঙ্ক সলভ করার সময় বলে দেব কোনটা পরীক্ষায় আসার পক্ষে কতটা ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। এক দাগের অঙ্ক দেখব। স্থির জলে নৌকোর বেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 60 কিমি পথ গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগবে? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝে নেবে। দেখো, স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগ। তাহলে এখানে আগে লিখে নিই আমি যে নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা। আর স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা। এখানে একটা কথা মনে রাখবে, ধরো এইদিকে স্রোত বইছে, সেই দিকেই যদি নৌকা যায় তাহলে কি হয়, নৌকার নিজের গতিবেগের পাশাপাশি স্রোতের গতিবেগটাও পেয়ে যায়। একই দিকে স্রোত ওকে ঠেলে নিয়ে যায়, তখন নৌকাটা কত বেগে ছুটবে? নিজের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটতে থাকবে। আর এইটুকু জানলাম আমরা। তাহলে 60 কিমি পথ যাবে, তাহলে 20 কিমি যাবে সে কত ঘন্টায়? 1 ঘন্টায়। 1 কিমি যাবে 1/20 ঘন্টায়। 60 কিমি যাবে 60/20 = 3 ঘন্টায়। তার যেতে সময় লাগবে 3 ঘন্টা। এটুকু মাথায় রেখে দাও। এবার যাব ফিরে আসার সময় কি হবে। দেখো, স্রোত এইদিকে যাচ্ছে 5 কিমি পার ঘন্টা বেগে, আর নৌকা এদিকে আসছে 15 কিমি পার ঘন্টা বেগে। দেখো, নৌকো 15 কিলোমিটার এগিয়ে আসবে, স্রোত তাকে আবার 5 কিলোমিটার পেছনে ঠেলে নিয়ে যাবে। অর্থাৎ আলটিমেটলি 1 ঘন্টায় নৌকো কতটুকু আসবে? 15 আসবে, 5 পেছনে চলে যাবে। তাহলে স্রোত তখন প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে এগোবে, 10 কিমি করে। তাহলে 10 কিমি ফিরে আসতে তার সময় লাগবে 1 ঘন্টা। 1 কিমি ফিরে আসতে সময় লাগবে 1/10 ঘন্টা। 60 কিমি ফিরে আসতে সময় লাগবে ইন্টু 60 = 6 ঘন্টা। তাহলে প্রশ্নতে কি বলেছে? পথটা গিয়ে আবার ফিরে আসতে মোট কত সময় লাগবে? যেতে লেগেছিল 3 ঘন্টা, যেতে লেগেছে 3 ঘন্টা, আর ফিরে আসার সময় 6 ঘন্টা। তাহলে 6 আর 3 টোটাল 9 ঘন্টা তার সময় লাগবে। 9 ঘন্টা আমরা এই অপশনে পেলাম। এই অঙ্কটা তোমরা স্বভাবতভাবেই বুঝতে পারছো
যে আমি যখন তোমাদের অনুশীলন পত্র করিয়েছিলাম তখন ভীষণ সহজ অঙ্ক করিয়েছিলাম। আমি অনুশীলন পত্র অলরেডি 1 থেকে 16 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি আমাদের কুইক এল নামক ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো, তাহলে এই সব ভিডিওগুলো তুমি পাবে। পরীক্ষার আগে এই ভিডিওগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই 16টির এখানে আমি 20টি করব এবছর 2026-এর জন্য, আমি 20টি করে দেব। আর এই স্যাম্পল পেপার দেখে তুমি বুঝতে পারছো পরীক্ষার আর মাত্র 38 দিন বাকি আছে। এই 38 দিনে আমরা যে স্যাম্পল পেপারগুলি সমাধান করব, এর মধ্যে থেকে পরীক্ষায় আমি বলছি তো 99% হুবহু এসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেটা আমরা করেছি অনুশীলন পত্র, সেগুলো খুবই সহজ, সেখান থেকে বেশিরভাগ অঙ্ক আসার সম্ভাবনা থাকে। আর কিছু কঠিন অঙ্ক তো থাকে, তার জন্য আমাদের এই সমাধানগুলো করতে হবে। 2 দাগের অঙ্কটা দেখো। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 43 মিটার। এই জমির সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার জমির প্রস্থ 26 মিটার। আয়তকার জমির ক্ষেত্রফল কত? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটাকে আগে আমরা বুঝে নেব ছবির মাধ্যমে। একটা বর্গাকার জমির দৈর্ঘ্য 43 মিটার। এই হচ্ছে একটা বর্গাকার জমি, যার এই বাহুটা 43 মিটার। এর সমান পরিসীমা, আগের পরিসীমাটা কত? পরিসীমা হচ্ছে বাহু গুণ 4, তাহলে কত হয়? 3 4 12, 4 4 16, 172 মিটার। এবার আয়তকার যে জমিটা আছে তার পরিসীমা কত? এই 172 মিটার। আর প্রস্থ 26, এটা 26। এইটার পরিসীমা কত? 172। আয়তকার জমির পরিসীমাটা সমান সমান 172 মিটার। অর্ধ পরিসীমা দরকার হবে। অর্ধ পরিসীমা সমান সমান 172 ভাগ 2, তাহলে 8 দুগুণে 16, 1 6 দুগুণে 12, 86 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান সমান 86 থেকে প্রস্থকে বিয়োগ করে দাও, তাহলে 2 86, আচ্ছা এর 0 0 আর এখানে 6, 60 মিটার। তাহলে আমরা এবার যাব, আবার আমাদের এইটুকু আসার পরে আমরা আরেকবার চেক করে নেব। 43 মিটার, এখানে 43 মিটার আছে, তাহলে 4 গুণ 43, 3 4 12, হাতে 1, 4 4 16, 170, 172। তাহলে এইটার পরিসীমা 172 হবে। অর্ধ পরিসীমা হবে 8 দুগুণে 16, 1 12, 6 দুগুণে 12, 86। আর এর প্রস্থ কত? 26। তাহলে 86 থেকে 26 বিয়োগ করলে কত থাকে? 60। এবার কি চেয়েছে? আয়তকার জমির ক্ষেত্রফল কত? আয়তকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। 0 বসিয়ে দিলাম, 6 ছক 36, 6 দুগুণে 12 আর 3 15, 1560 বর্গ মিটার। 1560 বর্গ সেন্টিমিটার আছে। তাহলে এটা কিন্তু হবে না, প্রথমে এটা গোল করে দিতে পারে। খুব বুদ্ধি, যারা এই প্রশ্ন তৈরি করেছে তারা খুব ট্যালেন্টেড। এইটা অনেকে গোল করে দিতে পারে, কিন্তু এটা তো হবে না, বর্গ মিটার করতে হবে। তাহলে সঠিক উত্তরটা এইটা হবে। তোমরা তো অলরেডি পরীক্ষা দিয়েছো আজকে, তাতে করে তোমাদের কি কারোর এটা হয়েছে, এই অপশন গোল করে ফেলেছো? হলে আমাকে জানাবে। 3 দাগ। 3 দাগে আছে, একটি স্কুলে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের গড় বয়স 12 বছর, ওই শ্রেণীতে 17 এবং 18 বছর বয়সের 2 জন ছাত্র ভর্তি হলো। এখন সকলের গড় বয়স কত হলো? গড় অঙ্কের মধ্যে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় 100% আসতে পারে। তাহলে দেখো সমাধানটা কিভাবে করব। 20 জন ছাত্র, 20 জন ছাত্রের গড় বয়স 12 হলে মোট বয়স কত? 240 বছর। এবার আরো 2 জন এসেছে, 17 বছরের একজন, 18 বছরের একজন। মোট কত হলো? 28 7 15 5 হাতে 1 1 5 6 7, 275। এখন কতজন হলো? 12 জনের পরে আরো 2 জন এসেছে, 14 জন হলো। 14 দিয়ে ভাগ করে দাও, 14 দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে যাবে। তাহলে এখানে তোমরা ক্যালকুলেশনটা আরো একবার করো, অন্য কালি দিয়ে করি। 20 × 12, তাহলে 20 × 12 সমান সমান 240। তার সাথে যোগ করো 17 বছর, যোগ করো 18 বছর,
275, তাকে ভাগ করো 14 দিয়ে। 275 কে ভাগ করো 14 দিয়ে, তাহলে 19.642, 19.642, তাহলে 17, ওই শ্রেণীতে 2জন ছাত্র ভর্তি হলো, 12, এই সরি 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 সরি, দেখেছো ভুলটা কোথায় হলো? এই এইখানে দেখো, 20 জন ছিল তো, 12 জন কোথায়? 20 জন আর 2 জন, 22 জন, 22 জন হয়ে গেল তো। তাহলে মানে এইখানে ভুল হয়ে যেতে পারতো, আমার ওটা উচিত ছিল এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিলে ভালো হতো। তাহলে 175 ভাগ 22 কত হচ্ছে? 240, 275, 275 করো, 275 ভাগ 22, 12.5, 12.5, 12.5 বছর নতুন গড়, এটা তো হলো। এখানে আমাকে করতে হবে কি, 275কে ভাগ করে দেবো 14 দিয়ে, 14 দিয়ে ভাগ হলো 19.6, এইটা করে দিতে হবে 19.64। তাহলে ভুল করে অনেকে এইটা গোল করতে পারতো, এই জায়গাটা তৈরি করে দিলে খুবই ভালো হতো। এবার যাব 4 দাগে। 4 দাগে দেখো, শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে 8,000 টাকার 3 বছরের সুদে আসলে কত হবে? আগে সুদ বের করে নিতে হবে। সুদ ইকুয়াল টু কত? PTR বাই 100। তাহলে আসল টাকা কত? 8,000 টাকা ইন্টু 3 বছর ইন্টু সুদের হার 10 বাই 100, 10 10 0 0, তাহলে 3 8 2400 টাকা, এটা সুদ। আর আসল আর সুদ দুটো একসাথে, সুদ আসল, আসল এবং সুদ দুটো একসাথে কত হচ্ছে? 8,000 যোগ 2,400 সমান সমান 10,400 টাকা। এটাই তাকে শোধ করতে হবে, 10,400 টাকা। সি অপশনে পাওয়া গেছে। তোমরা সকালে যারা এক্সাম দিয়েছিলে তাদের কি এইরকম ভাবে উত্তর মিলে গেছিল? যদি কারোর কোনো অঙ্ক ভুল গিয়ে থাকে তাহলে সেটা দেখে নাও, আর যদি ঠিক গিয়ে থাকে তাও কিন্তু সমাধান কৌশলটা আরো একবার জাস্ট দেখতে থাকো। এবার যাব 5 দাগে। সায়ন তার মোট সম্পত্তির 1/2 অংশ ব্যবসার কাজে লাগান এবং 1/3 অংশ বাড়ি তৈরি করার কাজে লাগান, আর বাকি অংশ তিনি 3,000 টাকায় বিক্রি করেন। তার সমগ্র সম্পত্তির মূল্য কত? মানে প্রত্যেকটা অঙ্কই দেখছি খুবই সুন্দর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় একদম এসে গেলে কিছু করার নেই, আসতেই পারে। তাহলে দেখো, আমরা এই অঙ্কটা সমাধান করছি। হ্যাঁ, এই অঙ্কটা যারা একদম নতুন তারা পুরো অঙ্কগুলোকে কষে কষে করবে। তোমরা যদি এই স্যাম্পল পেপার 100টি স্যাম্পল পেপার সংগ্রহ করে বাড়িতে পরীক্ষা দিতে চাও, তাহলে 9932224569 নম্বরে যোগাযোগ করো। যারা একদম নতুন, 10ই নভেম্বর থেকে আমাদের স্পেশাল ক্লাস শুরু হচ্ছে 1 মাসের জন্য, সেটাও বুক করার জন্য এখানে যোগাযোগ করো। তাহলে সায়নের মোট সম্পত্তি 1 অংশ, তার মধ্যে থেকে 1/2 অংশ সে ব্যবসার কাজে লাগিয়েছে, আর 1/3 অংশ সে বাড়ি তৈরি করেছে। তাহলে মোট কতটুকু ব্যবহার করেছে? লসাগু করে দাও। 3 আর 2 লসাগু 6, 3 যোগ 2 সমান 5/6 অংশ, এটা সে ব্যবহার করে ফেলেছে। আর বাকি থাকলো কতটুকু জমি? বাকি থাকলো 1 মাইনাস 5/6, বিয়োগ করে দেখো 1/6 অংশ। এই 1/6 অংশ 3,000 টাকায় বিক্রি করে দেয়। তাহলে 1/6 অংশ যদি সে 3,000 টাকায় বিক্রি করে, লিখে করবে, 3,000 টাকায় বিক্রি করে, তাহলে 1 অংশের দাম কত? 3,000 ইন্টু 6/1 সমান সমান 18,000 টাকা। 18,000 টাকায় বিক্রি করে। কোথায় আছে? সি অপশনে আছে। তাহলে অঙ্কটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এবং এই অঙ্ক পরীক্ষায় আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই লেভেলের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, বেশি না, হয়তো 4টে 5টা আসতে পারে, সহজও আসবে। 6 দাগ,
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে পিতার বর্তমান বয়স কত? জাস্ট অনুশীলন পত্র 1 থেকে 16 পর্যন্ত যে কটা করেছে তার মধ্যে এই অঙ্ক প্রচুর আছে, অতএব এটা সিডাব্লিউ করে দেখাও। তাহলে 55 বছর, 5 বছর আগে ছিল 45 বছর, 45-এ 9 বছর, তাহলে 9 4 নং 36 বছর, 36 আর 5 41 বছর। এইটা হয় কিনা জানাও, এটা আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমার মিলে গেছে। তোমাদের প্রত্যেককে বলছি, যারা আমাদের কাছে স্টুডেন্ট পড়ছো, যারা আমাদের ভিডিও দেখছো, প্রত্যেকে কমেন্ট বক্সে হাত দেবে, হাত দিয়ে জানাবে। তোমরা দেখার সময় স্কিপ করে করে দেখে যাচ্ছ, কমেন্ট বক্সে জানাচ্ছ না। আর এই যে ভিডিওটা তৈরি করছি প্রচুর সময় লাগছে আমার, ভিডিওতে একটা লাইক করতে বলেছি আমি, এক্ষুনি লাইক করো, যাও আগে লাইক করো, তারপর 7 দাগে যাবো। লাইক করো, লাইক করো, 7 দাগের অঙ্ক দেখবো না তা নাহলে। চিনির মূল্য 20% হ্রাস পেলে জয়কৃষ্ণ 160 টাকায় 2 কেজি চিনি বিক্রি করে। প্রতি কেজি চিনির পূর্বে মূল্য কত ছিল? বাদ, সিলেবাসে নেই, সিলেবাসের বাইরে চলে গেছে, এই অঙ্ক তখন ছিল। আমাকে কেউ একজন শতকরা হারের অঙ্ক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলেছেন স্যার এই অঙ্কটা করে দিলে উপকৃত হতাম। আমি তাকে ফোনেও বলেছি, এখনো বলছি, আমি করে দিতাম, এটা সিলেবাসে নেই। তারপরও তিনি আমাকে বলেছিলেন যে স্যার তাও দেন না। তাও কেন দেব? আমি বলেছি যে বাচ্চাটার মাথায় কেন আমি এই সিলেবাসের বাইরের জিনিসটা ঢোকাবো? এ তো আসবে না, 100% পরীক্ষায় আসবে না। শেখার বয়স আছে, 7-8 গিয়ে শিখে নেবে। 8 দাগ। লাইক হয়েছে সবার? লাইক করো আগে। দুটি নল যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করে। উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? সিডাব্লিউ। ওই অনুশীলন পত্র 1 থেকে 16 পর্যন্ত যা করেছি তার মধ্যে এই অঙ্ক প্রচুরবার করেছি। 1-এর 15 যোগ 1-এর 20 যোগ করে হবে কত? 60 হবে। 4 প্লাস 3 7-এর 60, তাহলে 60/7। দুটি নল 15 মিনিট এবং 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করে। উভয় নল খোলা থাকলে তাহলে 60, 4 15 60, 3 20 60, 4 3 7/60। উত্তরপত্রে ভুল হতে পারে না, এই তো আছে, উত্তরপত্রে ভুল নেই। করবে সিডাব্লিউ তে করে ফেলো, এক্ষুনি করো, এক্ষুনি নেও। 9 দাগ। 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সাক্ষাৎ হবে? মিনিটের কাঁটা 3:18 থেকে 19-এ যাওয়ার সময়। দেখা যাক, মানে ভীষণ মজার অঙ্ক এটা, আগে কখনো করনি, আমি বলে দিলাম। বলছে 3টে এবং 4টের মধ্যে, এই 3টে, এটা হচ্ছে মিনিটের কাঁটা। এ যখন এইখানে চলে আসবে 3:15-তে চলে আসবে, তখন কি হবে? তখন বিষয়টা হবে এই কাঁটাটা, মিনিটের কাঁটাটা যখন এইখানে 15-তে চলে আসবে, ঘন্টার কাঁটাটা খানিকটা সরে যাবে। 16, 17, 18, 19, এই 18 থেকে 19-এর মধ্যে যখন যাবে তখন। আচ্ছা, এবার 1 ঘন্টায় এই মানে 15 মিনিটের মধ্যে এই ঘন্টার কাঁটা কতটুকু সরে, এই হিসাবটা করতে হবে। এই যে একটা ঘর মানে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সরে আসতে সময় লাগছে কত? এই জায়গাটা হিসাব করে দেখো। এই যে টোটালটা কত, আজকে আমি জ্যামিতি ক্লাসে বুঝিয়েছি না, টোটালটা 360 ডিগ্রি। তাহলে এটা তো মোট 12টা ভাগ আছে, তাহলে এই একটা ভাগ কত? 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, প্রত্যেকটা ভাগ কিন্তু 30 ডিগ্রি করে। তাহলে এই 60 মিনিট সময় লাগে হচ্ছে, 60 মিনিটে ঘন্টার কাঁটা যায় 30 ডিগ্রি, 1-এ যায় 22/60, আর 15 মিনিটে যায় ইন্টু 15। তাহলে এখানে চলে আসলো 2 7.5 ডিগ্রি
7.5 ডিগ্রি সরে গেছে এখান থেকে, তাহলে এই 7.5 ডিগ্রি, এই 7.5 ডিগ্রি সরে গেছে ততক্ষণে। এবার আমি আবার আঁকছি ঘড়িটা, দেখো এগুলো মানে কিছুই না, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে করে দেখাচ্ছি। এই যখন মিনিটের কাঁটাটা এখানে এসেছে তখন ঘন্টার কাঁটাটা জাস্ট 7.5 ডিগ্রি চলে গেছে। ওই 7.5 ডিগ্রি যেতে এই মিনিটের কাঁটার কত সময় লাগবে? মিনিটের কাঁটা এই যে টোটাল এখানে কটা ঘর আছে, 12 মানে 60 ঘর আছে। এখান থেকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 60 মিনিটে যাচ্ছে কতটুকু? 360 ডিগ্রি। 360 ডিগ্রি যাচ্ছে 60 মিনিটে, 1 ডিগ্রি যাচ্ছে বাই 360, আর 15/2 মানে 7.5কে এইভাবে লিখলাম, তাহলে এখানে 1/6 হয় এটা কাটলে, আর ইন্টু 15/2, 3 দিয়ে 2, 3 দিয়ে 5, 5/4, 5/4 মিনিট, মানে 1 মিনিট। 1.5 মিনিট মাথায় গিয়ে একে টাচ করে ফেলবে। আর 1.5 মিনিট মানে কত? 15-র পরে 16, 16-র পরে 17, তাহলে 3:17 থেকে 18-তে যাওয়ার সময়। আর কোনো অসুবিধা নেই। আজকে সকালে যখন তোমরা এই পরীক্ষাটা দিয়েছো তখন কি তোমাদের এই অঙ্কটা হয়েছিল? যদি হয়ে থাকে হ্যাঁ, যদি না হয়ে থাকে না কমেন্ট করো, আর যদি হ্যাঁ হয়ে থাকে আমাকে কিন্তু ক্লাসে বুঝিয়ে দিতে হবে। 10 দাগ, অর্ঘ্য ও সুরজিতের বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। 7 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:11। সুরজিতের বর্তমান বয়স কত? খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যা পাওয়া গেল। এই যে এখানে দেখো আমি লিখে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। বলছে যে 7 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:11। এখান থেকেই ধরি, একজনের 9x হবে, একজনের হবে 11x। এবার মজাটা দেখো, এখন ওদের বয়সের যা পার্থক্য, আগামী বছর গিয়ে কি বয়সের পার্থক্যটা বেড়ে যাবে না কমে যাবে? উত্তর দাও তাড়াতাড়ি। যে যে লাইক করেছে শেষে উত্তর দিতে পারবে, আর যে যে লাইক করেনি তারা পারবে না। আমি একটা কথা বলেছিলাম না, এখন যদি তোমার 5 বছর হয় আর তোমার দাদার 7 বছর হয়, সামনের বছর তোমার 6 হবে, দাদার 8 হবে, তারপরের বছর তোমার 7 হবে, দাদার 9 হবে। দেখো বয়সের পার্থক্য কিন্তু 2 বছর করেই থেকে যাচ্ছে, বয়সের পার্থক্যটা কোনোদিন বাড়ে না। তাহলে এই যে এই 11x মাইনাস 9x, এই দুটোর পার্থক্য কিন্তু এটাই থেকে যাবে। তাহলে 2x = 6, x = 3। তাহলে অর্ঘ্য এবং সুরজিতের বয়স হচ্ছে 7 বছর পরে 11 × 3 3 11 33 হবে। আর এই 11x মানে কি 7 বছর পরে, তাহলে বর্তমানে কত? বর্তমানে হচ্ছে ওই 33-এর থেকে 7 বিয়োগ করে দাও, 7 6 26 বছর। মানে এই অঙ্কটা মানে খুবই চমৎকার অঙ্ক। পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে আমি ভীষণ খুশি হব, দারুণ অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি আসে, স্যাম্পেল পেপার 100টা যে স্যাম্পেল পেপার আমার রয়েছে, এই 100টা স্যাম্পেল পেপার যদি তুমি করে যেতে পারো, তাহলে আমি তো বলছি একদম পরীক্ষায় কমন পাবেই পাবে। 11 দাগ, 11 দাগে 1600 টাকায় 12টি বই বিক্রয় করে 4টি বইয়ের ক্রয় মূল্যের পরিমাণ লাভ করা হলো। প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত? শতকরা হার বাদ দিয়ে মানে লাভ ক্ষতির এই অঙ্ক হচ্ছে, কি বলবো আমি, ইম্পর্টেন্ট, সুপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি বলবো, এই অঙ্কটা এসে গেছে পরীক্ষায়, এসে গেছে। 1600 টাকায় 12টি বই বিক্রি করেছে, 4টি বইয়ের বিক্রয় মূল্য লাভ করেছে।
তাহলে 12টি বই বিক্রি করেছে, এখানে চলে আসি কালো কালিতে, 12টি বই বিক্রি করেছে 1600 টাকায়। একটা বই বিক্রি করেছে 1600 ভাগ 12 টাকায়। 4টে বই বিক্রি করেছে 1600 ভাগ 12 ইন্টু 4, 3। তাহলে 1600 ভাগ 3 টাকায়। তাহলে 4টে বই যে দামে বিক্রি করেছে সেইটা হচ্ছে তার লাভের পরিমাণ। বিষয়টা বুঝতে হবে। এই যে তাড়াহুড়ো করে ভিডিও মানে ক্লাসটাকে আমি এগিয়ে নিয়ে গেলাম, বুঝতে পারলে না লাভ নেই। পরীক্ষা এসে গেছে, আর 38 দিন মাত্র সময় আছে। আমি এখন ধীরে ধীরে করব, বুঝে নেবে অঙ্কটা। অঙ্কটাতে কি বলেছে, যদি কোনো অঙ্ক আছে, আর একটা টিপস বলে দিই, আর একটা টিপ বলি, যে পরীক্ষার হলে যদি কোনো একটা অঙ্ক তুমি না পারো, আগেও একদিন বলেছি, যদি না পারো, বুঝতে না পারো, কি করবে, অঙ্কটা বারবার পড়বে, 2-3 বার পড়বে, দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আমি মেদিনীপুরের যখন সেমিনার হচ্ছিল, আমাকে একজন পেছন থেকে হাত তুলে জিজ্ঞেস করেছিলেন যে স্যার, বড় বড় অঙ্ক হলে আমি বুঝতে পারছি না। বড় বড় অঙ্ক যখন বুঝতে না পারবে, তখন আমি তাকে একটা কথা বলেছিলাম, অঙ্কটাকে বারবার পড়বে, দেখবে 3-4 বার পড়ার পরে অঙ্ক ক্লিয়ার হয়ে যাচ্ছে খানিকটা। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউনে যে আমাদের সেমিনার হয়েছিল, সেখানে এই কথাটা জিজ্ঞেস করেছিল একজন। এবার দেখো, বলছে যে কি 1600 টাকায় 12টি বই বিক্রি করলে 4টে বই যে দামে বিক্রি হয়েছে সেটা তার লাভ হয়েছে। আর 4টে বইয়ের দাম কত, 4টে বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, এটা তার লাভ হয়েছে। তাহলে 1600 টাকায় বিক্রি করেছে, তার মধ্যে থেকে 1600/3 এটা সে লাভ করেছিল। লাভের টাকা বিয়োগ করলে কেনা দাম বেরিয়ে যাবে। তাহলে 1600, এখানে কি করব, 3, তাহলে 3 গুণ 16, 3 16 48, 4800 মাইনাস 1600 কত হচ্ছে, 3200 ভাগ 3। এই টাকাটা হচ্ছে তার কেনা দাম, 12টা বইয়ের কেনা দাম। 12টা বইয়ের কেনা দাম যদি 3200 ভাগ 3 টাকা হয়, একটা বইয়ের কেনা দাম কত, এই। তাহলে মনে হচ্ছে পূর্ণ সংখ্যায় আসবে না, আমার যতদূর ধারণা। তাহলে 3200 ভাগ 36, 88 টাকা আসছে, 88 টাকা কেনা দাম। 1600 টাকায় 12টি বই বিক্রি করে 4টি বইয়ের ক্রয় মূল্যের পরিমাণ লাভ। ওহো, ক্রয় মূল্যের পরিমাণ লাভ হয়েছে, বিক্রয় মূল্য নয়। তাহলে তো অঙ্কটাকে দেখেছো, আমি মানে পরীক্ষার হলেও তোমাদের এটা সম্ভাবনা থাকবে, ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ হয়েছে। তাহলে কোথায় গিয়ে, আর একটা টিপ নাও পরীক্ষার জন্য, একটা অঙ্ক তুমি পড়ছো 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 পড়ছো, তোমার কিন্তু খেয়াল নেই, পরীক্ষার এদিকে হলে কিন্তু সময় চলে যাচ্ছে, তুমি কিন্তু দেখো বারবার অঙ্কটাকে পড়ে যাচ্ছ। গতকালকে ভিডিওতে তোমরা বলেছো স্যার 58 দাগের উত্তরটা এইটা হবে না এটা হবে। আমি 58 দাগের অঙ্কটা করার সময় এটাই করে যাচ্ছিলাম বারবার, যে আমার এখানে লেখা রয়েছে যে 4টি বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করেছে। তাহলে 4টে বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ যদি লাভ করে থাকে, তাহলে আমি বিক্রয় মূল্যের হিসাব করে বেরিয়ে গেলাম। যদি এইটা থাকতো, বিক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করেছে, তাহলে কিন্তু আমার উত্তর হতে হতো 88 দশমিক কত, 88.89। তাহলে এখানে হতে হতো 88.89 টাকা এক একটা বইয়ের কেনা দাম হতো। এবার এই জায়গাটায় এটাও একটা অঙ্ক, কিন্তু যেটা আমি করলাম এটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। এটা তো মানে অনেকেই তোমরা এই অঙ্কটা করোনি আগে কখনো। এবার বিক্রয় মূল্য না হয়ে এখানে ক্রয় মূল্যে বলেছে, 4টের ক্রয় মূল্য লাভ হলো। এবার এই 4টের ক্রয় মূল্য তো আমি জানি না। এবার কি হয়েছে, এখানে বিষয়টা কি এসে দাঁড়িয়েছে দেখো, এই যে একটা বইয়ের ক্রয় মূল্য কত,
একটা বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা। এইবার বিষয়টা কি করেছে, ও 100 টাকা মনে মনে ধরে 12টা বইয়ের ক্রয় মূল্য 1200 টাকা, 4টের ক্রয় মূল্য 400 টাকা, 12 হচ্ছে 1600 টাকা। ও তো অঙ্ক করে দিয়েছে মনে মনে ব্যাক ক্যালকুলেশন করে। এবার যে সমাধান করতে যাবে সে পারবে কিনা সেটাও ভাবেনি। কে করেছিস? অয়ন। এবার এক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা বইয়ের ক্রয় মূল্য এক্স ধরতে পারি। মানে যদি তুমি খানিকটা এগোনোর পরে মনে করো মিলছে না, আমি যদি মনে করি মিলবে না, তাহলে অয়ন এখানে মনে মনে যেটা ধরেছিল অন্যরা সমাধান করতে কি পারবে কিনা সেটাও খেয়াল করেনি। আর একটু আগে আমরা যেটা শিখলাম, বিক্রয় মূল্য যদি ধরে নিতাম সেটা তোমার সিডাব্লিউ থাকবে এবং এইচডাব্লিউ তে তুমি ওই বিক্রয় মূল্য ধরে আর একবার করবে। পরীক্ষায় যদি বিক্রয় মূল্য এসে যায় তাহলে তো কোনো ব্যাপার নেই, পারবে। এবার ক্রয় মূল্য আসলে কি করতে হবে, আমার ধরতে হবে। আমি ধরলাম একটা বইয়ের ক্রয় মূল্য এক্স টাকা। একটা বইয়ের মানে ক্রয় মূল্য কত? এক্স টাকা, মিলে যাবে। তাহলে 4টে বইয়ের ক্রয় মূল্য কত? 4x টাকা। আর 12টা বইয়ের ক্রয় মূল্য কত? 12x টাকা। এই 12x টাকায় 12টা বই কিনেছে আর বিক্রি করার সময় আরো 4x টাকা লাভ করেছে, তাহলে 16x টাকা সে বিক্রি করেছে। এই 16x টাকা মানেই তো 1600 টাকা, আর এক্স মানে কত? 100 টাকা। তাহলে একটা বইয়ের ক্রয় মূল্য 100 টাকা। আরো সহজ হয়ে গেল। তার মানে আমি যেটা মানে এখানে মানে কনক্লুশনে যেটা আসলাম, যদি অ্যাজ ইট ইজ পরীক্ষায় এটা আসে তাহলে তোমার 100% মিলে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর যদি এখানে বিক্রয় মূল্য বলে দেয় তাহলে তোমার 99.99% মিলে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে বিক্রয় মূল্য থাকলে একটু কঠিন হচ্ছে অঙ্কটা। দুটোই করবে, এই যে ক্রয় এবং বিক্রয় মূল্য দুটোই কিন্তু সিডাব্লিউ তে করবে। ক্রয় ধরেও করবে আর বিক্রয় ধরেও করবে। সুপার অঙ্ক বোঝো? সুপার অঙ্ক এটা, এটা হচ্ছে সুপার অঙ্ক, পরীক্ষায় আসলে মজা হবে দারুণ। 12 দাগ, দুইটি সংখ্যার যোগফল 66 বিয়োগফল 18, সংখ্যা দুটির গুণফল কত? তো আমি অবাক হয়ে যাচ্ছি, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। মানে আমার কোনো সেট দেখে ওরা মানে নকল করে এটা করেছে সংখ্যা পাল্টে দিয়ে। অঙ্কটা পড়ার পরেই আমার ভালো লাগছে। যোগফল মানে সমষ্টি, বিয়োগফল মানে অন্তর। সমষ্টি, আচ্ছা এখানে গুণফল চেয়েছে, তো গুণফল করতে গেলে আগে কি দরকার? বাদ দাও গুণফল, আগে তো সংখ্যা দুটো দরকার। আগে তো ছোট সংখ্যা আর বড় সংখ্যাটা দরকার তো। আর এই ছোট সংখ্যা মানে হচ্ছে সমষ্টি মাইনাস অন্তর ভাগ 2, আর বড় সংখ্যা হচ্ছে সমষ্টি যোগ অন্তর ভাগ 2। ছোট আর বড় সংখ্যা বেরিয়ে যাবে না এবার? তাহলে 66 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 8 আর 8 16, 1 2 4, 48 ভাগ 2 24। ছোট সংখ্যা কত? 24। আর বড় সংখ্যা কত? 8 আর 6 14, 4 হাতে 1, 7 আর 1 8 ভাগ 2। তাহলে বড় সংখ্যা হচ্ছে 4 42। আচ্ছা এবার ছোট সংখ্যা আর বড় সংখ্যা পেয়ে গেছি, গুণ করে দাও, উত্তর মিলে যাবে। কিন্তু আমার প্রশ্নটা ওখানে না। এবার গুণ করে দিলে উত্তর মিলে যাবে সেটা আমি যাব না, আমি যাবো 42 যোগ 24 যোগফল কত হচ্ছে? 4 আর 2 6, 4 2 6, 66 হচ্ছে। দেখি 66, হ্যাঁ মিলেছে। আমি আবার করব কি, 42 মাইনাস 24, তাহলে 8 1 3 আর 1 4, 18 মিলেছে। তাহলে আমার অঙ্ক মিলেছে। তাহলে 42, বড় সংখ্যাটা 42 পেলাম আর ছোট সংখ্যাটা কত পেলাম? 24 পেলাম। তাহলে এই 42 আর 24 কে গুণ করে দাও। গুণটা করো নিজেরা, সিডাব্লিউ তে করো, আমার সাথে মেলে কিনা দেখো। এই 1008, 1008 যদি হয় তাহলে তোমার সঠিক হচ্ছে, যদি না হয় তাহলে আমার ভুল হচ্ছে। কমেন্ট করে আবার জানিয়ে দেবে, স্যার আপনার 12 দাগের অঙ্কটা ভুল হয়েছে, তাই না? 13 দাগ, একটি ছিদ্র দিয়ে একটি চৌবাচ্চা 8 ঘন্টায় খালি হয়ে যায়, আর এ নল খুলে দিলে চৌবাচ্চাটি 6 ঘন্টায় খালি হয়ে যায়।
এবং এ নল প্রতি মিনিটে 6 লিটার জল বের করে দেয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? মানে এটা কি বলবো আমি, সুপার 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 ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, এবং পরীক্ষায় 100% এসে গেছে। এবার অঙ্কটা বুঝতে হবে। এবার আমাদের কিভাবে বুঝবো অঙ্কটা? আগে আমি চৌবাচ্চাটা আঁকি, তাহলে আমি বুঝতে পারবো। চৌবাচ্চার নিচে এইরকম জায়গাটা ছিদ্র আছে, চৌবাচ্চার নিচে এইখানে এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রটা দিয়ে জল পড়ছে, টুক 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 করে টুক 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 করে জল পড়ছে। এতে 8 ঘন্টায় পুরো চৌবাচ্চা খালি হয়ে যাবে, পুরো চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। আর এ নল দিয়ে 6 ঘন্টায় খালি হয়ে যায়। আর প্রতি ঘন্টায় দেখো, এ নল খুলে দিলে চৌবাচ্চাটি 6 ঘন্টায় খালি হয়ে যায়। আর নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার করে জল বের করে দেয়। তাহলে এই যে এ নলটা দিয়ে 6 ঘন্টায়, এই 6 ঘন্টায় 6 × 6 36 লিটার জল বেরিয়ে যায়, তাই তো? তাহলে তো এবার আমি বলতে পারি এখানে এটা 6 ঘন্টায় খালি হয়ে যায়, এবং এ নল প্রতি মিনিটে 6 লিটার হচ্ছে, সরি সরি সরি, প্রতি মিনিটে 6 লিটার করে যদি জল বের করে, 1 মিনিটে 6 লিটার, 60 মিনিটে এত, আর 6 ঘন্টায় এত। তাহলে 6 ঘন কত রে? নিশ্চিত নবোদয় বই থেকে করিসনি? 6 × 6 × 6 করলে কত হয়? 212 হয় না? এই 212, 12 তো না 16? তাহলে এত লিটার জল চৌবাচ্চাটা ধরতে পারত, 2160 লিটার। কিন্তু কোথাও আমি 2160 লিটার পাচ্ছি না। প্রতি মিনিটে 6 লিটার করে জল যদি বেরোয়, তাহলে 6 ঘন্টায় খালি হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি করে করব? একটি ছিদ্র দিয়ে 8 ঘন্টায় খালি হয়, আর এ নল খুলে দিলে চৌবাচ্চাটি 6 ঘন্টায় খালি হয়, এবং এ নল প্রতি মিনিটে 6 লিটার করে জল বের করে দেয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরবে? তাহলে এইখানে মিলছে না, তার কারণটা কি? এই যে 1 মিনিটে 6 লিটার, 60 মিনিটে 6 × 60 এত লিটার, আর 6 ঘন্টা এটা, তাহলে 6 × 6 = 36, 216, এই 2000 এত লিটার। এবার বিষয়টা হচ্ছে কি, যে এই এই জলটা 6 ঘন্টায় শুধু তো নল দিয়ে বেরোচ্ছে না, সেই সময় তো এটা দিয়েও বেরোচ্ছে। আর এটা দিয়ে যদি জল বেরোতে থাকে, তাহলে তোমার উত্তর কি করে মিলবে? এইবারই তো তুমি পড়েছো বিপদে, যে তোমার এই নল দিয়ে যদি শুধু জল বেরোতো, আর এইটাকে যদি বন্ধ করে দিতাম, তাহলে এইটুকু জল হতো। এই 6 ঘন্টা ধরে এইটার থেকেও তো জল বেরোবে, ঠিক? এটা তো ভাবিনি। আর এবার এই যে ছিদ্র দিয়ে জল বেরোচ্ছে, আবার নল দিয়ে জল বেরোচ্ছে, তাহলে এই নল দিয়ে কতটুকু জল বেরোচ্ছে, কত অংশ জল বেরোচ্ছে, সেটা বের করতে পারলে আমার হয়ে যাবে। এইবার আসল বুদ্ধিটা এইখানে। তবে এই যে আসল বুদ্ধিটা এইখানে, যতটা টাফ অঙ্ক, যতটা কঠিন অঙ্ক, ধরে নাও তোমাদের নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আসবে না। যদি আসে তো অধিকাংশ স্টুডেন্ট পারবে না। এই অয়নদের মতন মানে সুপার ট্যালেন্টেড ছেলেমেয়েরা কঠিন করতে করতে এমন জায়গায় করে ফেলেছে। আমি দেখো, ছিদ্র দিয়ে 8 ঘন্টায় জল বেরিয়ে যায় 1 অংশ, 1 ঘন্টায় বেরিয়ে যায় 1 ঘন্টায় বেরিয়ে যায় 1/8 অংশ। আর এই নলটা খোলা থাকবে এবং ছিদ্রও খোলা থাকবে, 6 ঘন্টায় খালি হয়ে যাবে পুরোটা। 6 ঘন্টায় তাহলে ছিদ্র দিয়ে জল বেরিয়েছে, তো 6 ঘন্টায় ছিদ্র দিয়ে জল বেরিয়েছে 6/8, তাহলে 3/4, 3/4 অংশ জল কিন্তু বেরিয়েছে। এবার এইটা দিয়ে বেরিয়ে, ছিদ্র দিয়ে বেরিয়েছে 3/4 অংশ, আর এ বের করেছে কত? 1 - 3/4 অংশ, 3/4 অংশ, তাহলে 1/4 অংশ। এ বের করেছে 1/4 অংশ। কিচ্ছু না, কঠিনও না, সহজও না,
জাস্ট বোঝার ব্যাপার। তাহলে এই যে নল দিয়ে জল বেরিয়েছে কতটুকু, এই নল দিয়ে জল বেরিয়েছে 1/4 এইটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। ছিদ্র দিয়ে 8 ঘন্টায় ফাঁকা হয়, কিন্তু ছিদ্রও খোলা আছে, এটাও খোলা আছে, 6 ঘন্টা তো চলেছে। 6 ঘন্টায় ছিদ্র দিয়ে তাহলে কতটা জল বেরোলো? 3/4। আর বাকিটা কে খালি করলো? এই নল খালি করলো, এইটা নল খালি করেছে এত লিটার। তাহলে 1/4 সমান সমান 2160 লিটার। 1 মানে কত? 2160 ইন্টু 4, 0 4 ছক 24, 4 অক্ষে 4 আর 2 6, 4 দুগুণে 8, 8640 লিটার সি অপশনে রয়েছে। তাহলে কঠিন আমি বলতে পারছি না, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে সকালে একদম সত্যি কথা বলবি, কার কার এই অঙ্ক হয়েছিল কমেন্ট করবি, কমেন্টে লিখবি, নাম লিখবি, প্রথমে লিখবি নিজের নাম, তারপরে বলবি যে আমার সকালে মিলেছে। আর যদি না মেলে তাহলে আগে নাম লিখবি, তার নিচে লিখবি যে আমার সকালে মেলেনি, এটা লিখবি। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমার না মিললে আমি কিচ্ছু বলবো না, বকবো না, কারণ এই অঙ্কটা তোমার পারার কথা ছিল না। অঙ্কটা আরেকবার আমাকে রিভাইভ করতে হবে, দেখতে হবে যে কি বিষয়টা কি বলেছে। এই চৌবাচ্চার ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায় 8 ঘন্টায়, কিন্তু এই নলটা খুলে দিয়েছি তাই 6 ঘন্টায়। তাহলে এ 6 ঘন্টায় কতটা জল বের করেছে? এ বের করেছে 3/4। আর এ তাহলে কতটা করলো? বাকিটুকু করলো 1/4। আর এই 1/4 যেটা ও করেছে 6 ঘন্টায় বের, সেটা হচ্ছে এত লিটার। তাহলে 1/4 যদি এত লিটার হয়, তাহলে 1 কত? এর সাথে 4 গুণ হবে। এবার ক্লিয়ার হলো তো অঙ্কটা? এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, আমি বলবো 100% প্রশ্নটা ভালো হয়েছে। যাব 14 দাগে। 14 দাগের অঙ্কে কি বলছে? 14 দাগে বলছে একটি ট্রেন 75 কিমি পার ঘন্টা বেগে প্রতি 60 কিমি অতিক্রম করার পর 2 মিনিটের জন্য থামে। 600 কিমি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আর ভালো লাগছে না, এত সুপার অঙ্ক যদি একটা কোশ্চেনের মধ্যে থাকে তাহলে কি করে চলবে? একটা প্রশ্নের মধ্যে 2টো বা 3টে সুপার অঙ্ক দিতে হবে, আর বাদ বাকি তো সব সহজ অঙ্ক থাকতে হবে। এটাও একটা সুপার অঙ্ক চলে আসলো। 75 কিমি বেগে চলছে, 60 কিমি যেতে কত সময় লাগছে? দেখো, অঙ্কটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না, বুঝতে হবে আগে ভালো করে। এই 75 কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট, 1 কিলোমিটার যেতে সময় লাগে এত মিনিট, 60 কিলোমিটার যেতে সময় লাগে এত মিনিট। তাহলে করো, কাটাকাটি করো। 15 দিয়ে 5 15 75, 4 15 60, 5 12 60, তাহলে 4 12 48 মিনিট। তাহলে 60 কিমি বাদে বাদে 48 মিনিট। এই 60 কিলোমিটার আসলো, 48 মিনিট সময় লেগেছে। আর এখানে 2 মিনিট থেমে থাকবে, আবার যাবে 48 মিনিট, এখানে 2 মিনিট থামবে, আবার যাবে 48 মিনিট, 2 মিনিট থামবে। 600 কিমি অতিক্রম করবে, তাই তো? অর্থাৎ প্রতি 60 কিমি যেতে তার সময় লাগছে 50 মিনিট। 48 আর 2 50, তাহলে 60 কিমি যেতে সময় লাগছে 50 মিনিট। 1 কিলোমিটার যেতে 22 হবে না, আমি তাও বলে দিচ্ছি কেন হবে না। দেখ, 600 কিমি যেতে তার সময় লাগবে কত? ইন্টু 600। এবার 10, তাহলে 500 মিনিট। 500 মিনিট হবে না, 500 মিনিট দিয়েছে তো? হ্যাঁ, বাহ, সুপার, দারুণ। একটু বুঝে নাও এই জায়গায়। এইটুকু যেতে তার 48 মিনিট সময় লেগেছে আর 2 মিনিট থেমেছে। তাহলে এই 60 কিলোমিটার যেতে তার মোট 50 মিনিট সময় লাগলো। 50 মিনিট সময় লাগলো, আবার 50, আবার 50, আবার 50, আবার 50, এভাবে এগোচ্ছে। তাহলে 60 কিলোমিটার যদি 50 মিনিটে যায়, তাহলে 600 কিলোমিটার 500 মিনিট। 500 মিনিট। এ অপশন গোল করেছো সকালবেলায় কে কে?
সত্যি কথা বল, আমি কিচ্ছু বলবো না। 500 মিনিট কে কে করেছিস? 500 মিনিট যারা করেছিস তারা ভেবেছিস আমার অঙ্ক মিলে গেছে। তাহলে দেখছিস অয়নরা কত ট্যালেন্টেড, ভুল উত্তরটাও কিন্তু এই অপশনে দিয়ে দিয়েছে। উত্তর কিন্তু হবে এইটা। আমি করার সময় বলছিলাম যে অঙ্ক মিলবে না। এবার দেখো, এই 500 মিনিট তো তার লাগার কথা, কিন্তু মজাদার জায়গাটা হচ্ছে এখানে 60, 60, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই যে 10 নম্বর যে, তাহলে দেখো এখানে 2 মিনিট থেমেছে, 2 মিনিট থেমেছে, 2 মিনিট থেমেছে, সব জায়গায় 2 মিনিট করে থেমেছে। এইখান থেকে যখন যাত্রা শুরু করেছে এইটুকু কিন্তু যেতে তার 48 মিনিট সময় লেগেছে। এই 2 মিনিট তো সে আর থামেনি, এইখানে তো বরাবরের জন্য জনম্বর থেমে গেছে, 10 ঘন্টা 12 ঘন্টার জন্য থেমে গেছে। তাহলে এই জায়গাগুলোতে 50 মিনিট করে ধরতে হবে, আমার 50 মিনিট করে ধরতে হবে। কিন্তু এই লাস্টের টুকু কিন্তু 50 মিনিট আর ধরবো না, লাস্টের টুকু 48 মিনিট ধরবো। অর্থাৎ শেষের 2 মিনিট আমাকে বাদ দিতে হবে। সিদ্ধান্তে আসতে হবে কি 500 মিনিট তার লাগার কথা, কিন্তু 2 মিনিট তো, লাস্টের 2 মিনিট তো লাগছে না, 498 মিনিট লাগবে। কে কে বুঝতে পারলে আর কে কে পারলে না? লাস্টের কথাটা বলার পরেও যদি কেউ না বোঝো কমেন্ট করো, কমেন্টে আমাকে জানাও স্যার আমি এখনো বুঝতে পারিনি। 9932224569 এই নম্বরে কল করো, কল করবে, কল করে আমার কাছে বলবে স্যার আমি এই ট্রেনটার অঙ্ক 14 দাগের ট্রেনের অঙ্কটা আমি আপনি বলার পরেও বুঝতে পারিনি, আমি তোমাকে ফোনে বুঝিয়ে দেবো। যাব পরবর্তী অঙ্ক। অঙ্কটা কেমন লাগলো? 14 দাগের অঙ্কটা কেমন? মজা নাকি সাজা? জানাবে, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, 15 দাগে যাব। নিম্নলিখিত শ্রেণীর পরের সংখ্যাটি কত? দেখো 2 এর পরে 6, 6 এর পরে 30, 30 এর পরে 210, তারপরে কত? আমরা অনুশীলন পত্র 1 থেকে 16 পর্যন্ত যা শিখেছিলাম সেগুলো ছিল একদম কি বলবো নরমাল, এই জিআই ম্যাথ নরমাল ছিল। ওই 16 পর্যন্ত যে কটা সেট করেছো তাতে জিআই ম্যাথ যা ছিল তার একটাও আসবে না, আমি বলে দিলাম আসবে না। কিন্তু তারপরেও কেন দিয়েছিলাম আমি ওখানে? সহজ দেখে করার জন্য, ধারণা নেওয়ার জন্য। অয়নরা যেটা করেছে দেখো, দারুণ অঙ্ক করেছে, দারুণ। তুই পেরেছিলিস? সকালে পেরেছিস এটা? যদি সকালে পেরে থাকিস তাহলে আমি মনে করব যে তুই পরীক্ষার জন্য উপযুক্ত হয়ে গেছিস, উপযুক্ত একদম। এবার আমি চলে আসবো কিসে? 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, এই 6কে 5 গুণ করলে 30 হয়, এই 30কে 7 গুণ করলে 210 হয়, এই 210কে 9 গুণ করলে কত হয়? তাহলে 3 গুণ 5 গুণ 7 গুণ 9 গুণ, 3 5 7 9, 2 2 করে বাড়ছে। তাহলে এখানে 0, 9 কে 9, 9 দুগুণে 18, 1890। 1890 কোথায় আছে? কোথায় আছে? মা নেই যে। তাহলে এবার কি হবে? 2 এর 3 গুণ, 6 এর 5 গুণ, 30 এর 7 গুণ, 210 এর 9 গুণ। 9 গুণ তো নেই, 9 9 কে 9, 9 দুগুণে 18। উত্তর তো নেই এখানে, উত্তরই তো ভুল আছে। উত্তরপত্রে তোমাদের লজিক দিয়েছিলাম, লজিকটা দেখে আমাকে জানাবে তো, কল করে জানিয়ে দিও। এখানে আমার লজিকে যেটা আসলো সেটা হচ্ছে 1800 সামথিং, কত এসেছিল দেখে নি, 1890। 1890, এটা হচ্ছে 210 এর সাথে 9 গুণ হবে, তাহলে 3 5 7 9 এইভাবে এসেছে। এবার যাব 16 দাগে। 5 পূর্ণ 5 8, এই পূর্ণ ভগ্নাংশটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে কত হয়? দেখো 5 পূর্ণ 8 এর এই 5 8,
5 এর 8, 5 8 40 আর 5 45/8। তাহলে ভাগ করো 45। আচ্ছা, এইভাবে না করলেও হয়, আমি আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। 5 8 40, 5.08, 4 8 32, 5 8 40, 6 8 48, থাকলো 2, 20, 8 2 16, থাকলো কত 4, 40, 5 8 40। এই বলছে 2 দশমিক স্থান পর্যন্ত, এই 1 দশমিক 2 দশমিক, 2 দশমিকের পরে 5 আছে, তাহলে কিন্তু অসম্ভব হয়ে যাবে। 2 দশমিকের পরে 5.6, 5.65, 5.62, 5.62 যদি হয়, 63 হওয়া সম্ভব না, ওই 65ই থাকবে। অসম্ভব এটা হয়, কিন্তু আমরা 2 কে ধরে নিতে পারি, 2 কে ধরে নিতে পারি। বাড়ছে না তো, ওই জায়গা পর্যন্ত থাকতে পারে, কিন্তু অসম্ভব হলে ভালো হতো। এবার যাব 17 দাগে। 6.25 এর বর্গমূলের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা আসবে? তাহলে 6.25, 6.25, এই 25 25 625, এই 2.5 হচ্ছে এর বর্গমূল। এবার এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এবার দেখো, এর সঙ্গে কত যোগ করলে যে পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 4। তাহলে এর সাথে 1.5 যোগ করলে দেখো কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে 1.5, এই 1.5টা উত্তর। এই যে এর বর্গমূল কত, এইটা এর কাছাকাছি সংখ্যা পূর্ণবর্গ কত? 2 2 4। তাহলে এই 4 এর থেকে 2.5 কে বিয়োগ করলে 1.5 হয়, আর 1.5টাই হচ্ছে উত্তর। এটা কঠিন অঙ্ক না, এটা সহজ অঙ্ক, অসুবিধা নেই। 18 দাগ। 2023 সালের 1 জানুয়ারি শনিবার হলে 2025 সালের 1 জানুয়ারি কি বার হবে? সহজ অঙ্ক। 2023 সালের 1 জানুয়ারি হচ্ছে শনিবার। 2024 সাল লিপ ইয়ার হলেও কোনো অসুবিধা নেই, এটা রবিবারই থাকবে, একদিন বাড়বে। কেন? 29শে ফেব্রুয়ারি পার করিনি তো। এইবার 2025 সালে সোম হওয়ার কথা, কিন্তু লিপ ইয়ার পার করে এসেছি বলে মঙ্গল হবে, মঙ্গল হবে। তাহলে মঙ্গল কোথায় আছে? এটা আছে। এটা তোমরা পেরেছো সবাই। সকালে কে কে পারোনি সে কথা আমি আর জিজ্ঞেস করছি না। 19 দাগ। 2 প্রকার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2 প্রকার বলেছে। এখানে একটা পাত্রে দুধ আর জল আছে, পাত্রটা ভালো করে রাখতে হবে, তা নাহলে আবার তোরা আমারে বকবি। এ একটা পাত্র, এ একটা পাত্র, দুটো পাত্রে এখানে দুধ আর জল আছে, এখানেও দুধ আর জল আছে। এখানে দুধ আর জলের অনুপাত, দুধ আছে 7 আর জল আছে 3। এখানে দুধ আছে 4 আর জল আছে 1। 1 লিটার করে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এটা সুপার অঙ্ক। অনুপাত চ্যাপ্টারের এইরকম সুপার অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে তো হেভি মজা। এখানে 1 লিটারের মধ্যে কতটুকু আছে, এখানে 1 লিটারের মধ্যে কতটুকু আছে। তাহলে 1 লিটার মানে 1000 ml ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে 7x আর এখানে 3x সমান সমান 1000 ml। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 100 ml। তাহলে এখানে দুধ আছে কত? 700 ml, আর এটা আছে 300 ml, জল আছে 300 ml। ঠিক এই নিয়মে এখানে x ধরে করলে এখানে আছে 800 ml আর এখানে আছে 200 ml। এবার এই 1 লিটার মিশিয়ে দে, মিশিয়ে দিলে মোট দুধ কতটুকু? এই জায়গাটা দেখো, এইখানে 700 ml আর এখানে 800 ml। 700 যোগ 800
মোট দুধের পরিমাণ হচ্ছে 1500 ml, আর মোট জলের পরিমাণ কত? 300 ml আর 200 ml, 500 ml জল। এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল। জল হচ্ছে 300 যোগ 200 সমান সমান 500। তাহলে এবার অনুপাত কত? 1500:500, 500 দিয়ে ভাগ করলে 3:1, 3:1 এ হবে। 1:3 কিন্তু হবে না। এই অঙ্কটায় এইবার আমার প্রশ্ন হচ্ছে, এই অঙ্কটা সকালবেলায় কে কে পেরেছিলে কমেন্ট করো এক্ষুনি। স্যার আমি পেরেছিলাম, আমি পেরেছিলাম, আমি পেরেছিলাম করো। আর যদি না পারো সত্যি কথা বলো যে স্যার আমি পারিনি। কত দাগ? 19 দাগ। 19 দাগ আমি পারিনি, ব্র্যাকেটে তোমার নাম লিখে দাও। কিছুই না, না পারলে গুড, আর পারলে ভেরি গুড। যে পেরেছো সে ভেরি গুড, পরীক্ষার জন্য সে অনেক এগিয়ে গেছে। আর যে পারোনি, গুড, শিখে নাও। এই টাইপের একটা অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আজকের পরে যেন তোমার ভুল না হয়। 20 দাগ। একটি মানি ব্যাগে 1 টাকার মুদ্রার সংখ্যা 3 গুণ 2 টাকার মুদ্রা আছে, 2 টাকার মুদ্রার সংখ্যা 2 গুণ 5 টাকার মুদ্রা আছে ও 10 টাকার 15টি মুদ্রা আছে। ওই মানি ব্যাগে মোট 520 টাকা আছে। তাহলে মানি ব্যাগের মোট মুদ্রা সংখ্যা, মানে এই যে অয়নরা মানে কত ট্যালেন্টেড ভাব, যে এই অঙ্কটাকে সহজ করা যেত সেখানে কতটা বাড়িয়ে করেছে। 10 টাকার মুদ্রা আছে 15টি, 15টি 10 টাকার মুদ্রায় কত হয়? 150 টাকা। আর এই 520 টাকার মধ্যে থেকে 10 টাকার মুদ্রাগুলো বেছে ফেলে দে, থাকলো কত? 370 টাকা। 10 টাকা আলাদা করে নিয়েছি। এই 370 টাকার মধ্যে কে কে আছে? 1 টাকা আছে, 2 টাকা আছে আর 5 টাকা আছে। এই 1 টাকা 2 টাকা 5 টাকা মিলে এই টাকাটা আছে। এটা বলে দিলে হয়ে যেত। এই 10 টাকাটার কোনো প্রয়োজনই ছিল না। মানি ব্যাগে মোট 370 টাকা বলে দিলে হতো, বলেনি। কি করেছে? 10 টাকার নোট আরো 15টা নিয়ে এসছে, এনে এইটা করেছে যাতে তোমাকে একটুখানি ঘাবড়ে দেওয়া যায়। তাহলে এই 10 টাকার নোট বাদ দিয়ে দিয়েছি আমি, বাদ। 10 টাকা ক্যান্সেল, 10 টাকার 15টা নোট ক্যান্সেল করে দাও। তাহলে 520 থেকে 150 বিয়োগ করে দাও। কত হচ্ছে আমার? কত এসছিল? কত এসছিল? 370 টাকা। 370 টাকা। তাহলে 1 টাকার নোট কয়টা আছে? এক্সটি ধরে নিলাম। 2 টাকার নোট তাহলে তার 3 গুণ আছে, আর 2 টাকার মুদ্রার দ্বিগুণ। এই 2 টাকার মুদ্রার 2 গুণ হচ্ছে 5 টাকার মুদ্রা আছে। এবার কি হলো? তাহলে 1 টাকায় কত টাকা হচ্ছে? একটা এক্স, 1 টাকা হচ্ছে এক্স সংখ্যক আছে, তাহলে এক্স গুণ 1 এক্স টাকা আছে। 2 টাকা 3x আছে। এই 3x টাকায় মোট কত টাকা হয়? 2 টাকা হলে এত টাকা হয়। আর এটা কত? 3 দুগুণে 6x। এই 6x 5 টাকায় কত হয়? 5 গুণ হয়ে যায়। 6x তো সংখ্যা, এতগুলি 5 টাকার নোট, গুণ 5 টাকা, যোগ করো। তাহলে মোট টাকা বেরিয়ে গেল। মোট টাকা বা 370 টাকা। তাহলে x প্লাস 6x প্লাস 30x সমান সমান 370 টাকা। 37x, 37x সমান সমান 370, x ইকুয়াল টু 10, x এর মান 10। তাহলে মোট কতগুলি টাকা রয়েছে? এটা তো প্রশ্ন। ভালো কথা, এটা যদি প্রশ্ন হয় তাহলে আমি বের করে ফেলছি। এইটা আছে 1 টাকা আছে 10টা, 2 টাকা আছে কয়টা? 30টা, আর 5 টাকার নোট আছে কয়টা? 60 খানা, আর 10 টাকার নোট কটা আছে? 15 খানা। তাহলে 10 আর 30 40 আর 60 100, 115 খানা মোট টাকা আছে। মোট 115 খানা নোট ওর মধ্যে রাখা আছে। নোট বলো বা মুদ্রা বলো, যাই বলো, এটা। এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা সুপার 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 ট্যালেন্টেড অঙ্ক, সুপার ট্যালেন্টেড ম্যাথমেটিক্স। পরীক্ষায় কি আসবে? হ্যাঁ,
60% সম্ভাবনা আছে, আসতে পারে। এবার আমরা যে 20টি সমস্যা অঙ্ক, 20টি অঙ্ক যেটা দেখলাম, এর যে সিডব্লিউ তুমি করলে, সিডব্লিউটা জমা করে দেবে ম্যাডামের কাছে, আর এইচডব্লিউটা আমি দিচ্ছি। এই 20টি অঙ্ককে ফ্রেশ খাতায়, প্রত্যেকটা অঙ্ক আমি তো রাফে করে দিয়েছি, ফ্রেশ লিখে 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 সবুজ কালি দিয়ে পুরো সম্পূর্ণ কোষে লিখে করবে। ম্যাডাম যখন রাতে জমা করতে বলবে তখন করবে। এই সিডব্লিউ আর এইচডব্লিউ যদি করো, আর এই 20টি অঙ্কের মধ্যে থেকে পরীক্ষায় 4 থেকে 5টা অঙ্ক আসার মতো আছে, তাহলে তোমার পরীক্ষা ভালো হবেই হবে। বাংলা অনুচ্ছেদ আজকে আমি করছি না, আজকের ক্লাসে এখানে বাংলা অনুচ্ছেদ কিন্তু আমি করলাম না। বাংলা অনুচ্ছেদটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, আবার তোমাদের বাড়ির কাজ দিলাম ওএমআর শিটে। এবার চলে আসবো এইচডব্লিউ নাম্বার 1, এটা এইচডব্লিউ নাম্বার 1, আর এইচডব্লিউ নাম্বার 2 হচ্ছে ওএমআর শিট। এই পরীক্ষাটা আবার দেবে, এই 40টি প্রশ্নকে আবার ওএমআর শিটে পরীক্ষা দেবে। তাহলে দেখবে যে তুমি অনেক 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 অ্যাডভান্স হয়ে গেছো। তাহলে আমরা যে 20টি সমস্যা দেখলাম সেট নাম্বার 51 এর, এই 20টি সমস্যা সমাধান করার পর তোমার যে ধারণা আসলো অঙ্কের প্রতি, এবং তুমি সকালে যে যে জায়গাতে ভুল করেছিলে সেই জায়গাগুলোতে তুমি দেখে নিলে যে থিঙ্কিংটা কেমন হবে। এরপরে আমি যে দুটো এইচডব্লিউ দিলাম, এইচডব্লিউ দুটো কমপ্লিট করো। আমি বলছি পরীক্ষার হলে গিয়ে আজকের সেটের জন্য তুমি বেশ কিছু সুযোগ পাবে। থিঙ্কিং এর দিক থেকে অঙ্ক হয়তো হুবহু কমনও আসতে পারে। তাহলে আমরা পরবর্তী সেটের জন্য অপেক্ষায় থাকি। দেখা হবে আবার। ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষায় তোমাকে পাশ করতেই হবে। টাটা।